এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 সায়েন্স চ্যাপ্টার 3, অর্থাৎ পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া। চ্যাপ্টারটা আমরা লাইন ভিত্তিক পড়ছিলাম, বেসিক্যালি বুঝছিলাম। সো চ্যাপ্টারের আমাদের 88 পেজ পর্যন্ত হয়ে গেছে, 89 পেজ করবো আজকে আমরা। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। তোমাদের ক্লাসে এঙ্গেজমেন্ট অনেক কম হচ্ছে, বিকজ লাইক শেয়ার কমছে, তো দ্যাটস ওয়াই রেগুলার ভিডিও কিন্তু আসছে না। তো বেশির থেকে বেশি ভিডিও পাওয়ার জন্য বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, বিশেষ করে রেগুলার স্টুডেন্টদের আমি বলছি। ওকে, যারা নিউ দেখছো তারাও অবশ্যই লাইক শেয়ার করো। আচ্ছা, যাই হোক, এখন আমরা আলোচনা করব হিস্ট্রির, জিওগ্রাফির, বাংলার, সায়েন্সের যা যা আলোচনা করেছি সব প্লেলিস্ট ওপেন করে দেখে নেবে। ডেসক্রিপশনে প্লেলিস্ট থাকবে বা চ্যানেল ভিজিট করে প্লেলিস্ট ওপেন করে নিও। আমরা এখান থেকে পড়ব কি বলেছে। কঠিন অবস্থা বা জলীয় দ্রবণে আয়নীয় যৌগদের উপাদান হলো ক্যাটায়ন আর অ্যানায়নগুলো। কোনো আয়নীয় যৌগের অণুর অস্তিত্ব নেই বলেই NaCl এর অণুর কথাটা বলা একেবারেই ঠিক নয়। আমরা জানি একাধিক মৌলের পরমাণু যুক্ত হয়ে যৌগ গঠন করে। কখনো কখনো একই মৌলের এক বা একাধিক পরমাণু অথবা বিভিন্ন মৌলের পরমাণু জোটবদ্ধ অবস্থায়, আমি পড়ে নিই দেন বোঝাচ্ছি, অবস্থায় আয়ন রূপে অবস্থান করে। তখন সাধারণভাবে তাদের মূলক বলা হয়। জোটবদ্ধ অবস্থাতেই ওই মূলকগুলো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। মূলকের আধানের পরিমাণই প্রাথমিকভাবে ওই মূলকের যোজ্যতা বলে ধরা হয়। পরে আমরা অন্য পদ্ধতিতে মূলকগুলোর যোজ্যতা কিভাবে নির্মাণ করতে হয় তা জানব। দেখো কি বলছে, আমরা এটা করেছি, ওকে, এবং এটা আমরা পড়লাম। সিম্পলি একটা কথা মাথায় রাখতে হবে যে পরমাণু ইলেকট্রন ছাড়লে কি হয়, ক্যাটায়নে পরিণত হয়। আর যতগুলো ইলেকট্রন ছাড়বে ততগুলো কি হবে না, ধনাত্মক মানে আধানযুক্ত আয়ন তৈরি হবে। ওকে, পরমাণুর ইলেকট্রন গ্রহণ করলে কি হয় না, অ্যানায়ন তৈরি হয়। আর যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে তত কিন্তু ঋণাত্মক আধারযুক্ত আয়ন তৈরি হবে। ওকে, মাথায় ঢুকেছে? এবার একটা কথা মাথায় রাখতে হবে যে মূলকটা কাকে বলে না, একাধিক পরমাণু একত্রিত হয়ে বা একত্রে যুক্ত হয়ে যে চার্জটা বহন করছে এবং কোনো দ্রবণে, মানে যেটা আমরা বলতে পারি স্বতঃস্ফূর্তভাবে বা মুক্তভাবে চলাচল করে, তাকেই কিন্তু আমরা মূলক বলে থাকি। এবার বিভিন্ন যে মৌলগুলো আছে, মৌলের পরমাণুগুলো কি থাকে না, একসঙ্গে অর্থাৎ জোটবদ্ধ অবস্থায় থাকে। তখন কি করে তারা না, আয়ন রূপে অবস্থান করে। তাকে আমরা সাধারণত মূলক হিসাবে দেখে থাকি। ওকে, যেমন আমি তোমাকে সিম্পলি একটা কথা বোঝাচ্ছি, এত কথা না বলে একটু বোঝাই, তাহলে একটু বুঝতে পারবে। ওকে, দেখো কি দিয়ে বোঝাই, নাইট্রেট দিয়ে বোঝাচ্ছি। ধরো তোমার এখানে দেখতে পাচ্ছ কি নাইট্রেট, নাইট্রেট কি আছে, NO3, ওপরে কত আছে, মাইনাস আছে। এখানে কি কিছু আছে 2 3 4 5 কিছু আছে, নেই, ঠিক আছে। তো মাইনাস দিয়েছি, NO3, এখানে উপরে মাইনাস আছে। এখানে আমরা আধানটা কি দেখতে পাই, মূলক একটা, আমরা মূলক কি দেখছি না, নাইট্রেট। এর সংকেতটা আমরা দেখেছি কি না, NO3, ওপরে মাইনাস। এখানে আধানটা কি দেখবো, আমি তোমাদের বলেছিলাম যখন ওপরে শুধু মাইনাস বা প্লাস হয় তখন আমরা কি ধরি না, 1 ধরি। যদি প্লাস থাকে তো +1, যদি মাইনাস থাকে তো -1। তারপরে 2 থাকলে 2, 3 থাকলে 3, এইভাবে আমরা ধরে থাকি। তার মানে এখানে আধানটা কি হতে পারে, বা চার্জ যাকে বলা হয়, আধানই ধরলে -1, কারণ এখানে শুধু মাইনাস আছে। নিচের 3টা কিন্তু কখনোই ধরবে না। ওকে, যদি এখানে সংখ্যা থাকতো তাহলে মাইনাসের আগে কিন্তু 2 বা 3 বা 4 থাকবে। নিচের 3 ভেবে এখানে আবার 3 বসিও না। তো যাই হোক, শুধু মাইনাস আছে তো মাইনাস করলাম। এবার যখন যোজ্যতা লিখবো তখন মনে রেখো, আমি এই মাইনাসটা আর বসাবো না। আমি সিম্পলি শুধু ওয়ার্ডটা, মানে যে নাম্বারটা আছে, অনলি নাম্বারটাকে আমি বসাবো। তাহলে যোজ্যতা আমি কথা বসাবো 1। সিম্পলি দেখো, আমায় বলেছে এখানে কি বলেছে, যে আমাকে নির্ণয় করতে হবে। তো মূলক যেটা আছে, মূলকের আধান, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় ভীষণ আসে, আর এটা বড় ক্লাসেও লাগবে। ধরো কোনো একটা মূলক আমাকে দিয়েছে, তার আধান আমাকে নির্ণয় করতে দিয়েছে এবং যোজ্যতা নির্ণয় করতে দিয়েছে। ওকে, যোজ্যতাগুলো সিম্পলি মুখস্থ করতে লাগে। তো যাই হোক, যোজ্যতা নির্ণয় করতে দিয়েছে। আমি কিভাবে করতে পারি, সাপোজ দেখো নাইট্রেট এখানে দেওয়া আছে, তো আমি এখানে কি দেওয়া আছে, NO3 দেওয়া আছে, উপরে মাইনাস আছে। তারপরে মাইনাস শুধু আছে, মানে আমি 1 ধরবো, -1। এখানে যোজ্যতা কি লিখবো, মাইনাস বসাবো না, শুধু 1। দেন তারপরে কি দেওয়া আছে না, সালফেট দেওয়া আছে। সালফেটে কি দেওয়া আছে, SO4 দেওয়া আছে। ওপরে কতগুলো দেওয়া আছে, আই থিঙ্ক 2 না 3, একটু দেখি ভালো করে, 2 দেওয়া আছে। ওকে,
তাহলে আমি এখানে মাইনাসের আগে কত আছে, 2 আছে। আমি তোমাদের বলেছিলাম যেটা ছাড়ে সেক্ষেত্রে আমরা প্লাস ইউজ করি, যেটা আমরা নিলে সেক্ষেত্রে আমরা মাইনাস ব্যবহার করি, তাই তো? তো যাই হোক, এখানে 2 দেওয়া আছে। তাহলে আমি এখানের আধানটাকে কত লিখব না -2, মনে থাকবে কত লিখব, -2। যোজ্যতা কত হবে, মাইনাস উঠে যাবে, অনলি 2, শুধু 2। নেক্সট দেখো কার্বনেট। কার্বনেট প্রত্যেকে বলো, যারা যারা পাচ্ছ কমেন্টস করো, হ্যাঁ পেরেছি। কার্বনেট, তাহলে কার্বনেট কি আছে, CO3, ওপরে আছে কি 2, একটা মাইনাস, ওকে। তাহলে CO এখানে ওপরে 2 দিয়ে মাইনাস আছে, তাহলে এখানে যোজ্যতাটা কত লিখবো আমরা, না যোজ্যতা আমরা লিখবো, সরি যোজ্যতা বলছি, আধান আগে লিখবো। তো আধান আমরা লিখবো -2, যোজ্যতা লিখবো শুধু 2, হয়ে গেল। নেক্সট দেখো দেওয়া আছে অ্যামোনিয়াম, কি দেওয়া আছে দেখো NH4, এখানে প্লাস দেওয়া আছে, ভালো করে দেখো এখানে প্লাস দেওয়া আছে, প্লাসের আগে কি কোনো সংখ্যা দেওয়া আছে, নেই, দ্যাট মিনস আমরা 1 ধরবো। তো এটা +1, এটা হলো এই জন্য, এখানে কিছু হবে না, প্লাসটা উঠে যাবে, এখানে অনলি 1 হবে, বসিয়ে দিলাম। নেক্সট দেখো বাইকার্বনেট দেওয়া আছে, কি দেওয়া আছে HCO, এখানে 3 আছে, ওপরে কি আছে মাইনাস আছে, আগে কি কোনো সংখ্যা আছে মাইনাসের 1 2 3 4 5 কিছু আছে, নেই, নাথিং, সো -1। এটা কি করব, -1 করব। এখানটা কত করব, প্লাস মাইনাস দেবো, নো দেবো না, তার মানে এটা আমরা শুধু 1 করব। নেক্সট পরেরটা দেখো দিয়েছে ফসফেট। ফসফেট কি আছে, PO3 আছে ওপরে, তারপরে মাইনাস আছে, PO3 মাইনাস যাকে আমরা বলে থাকি, আর এখানে অ্যাকচুয়ালি কি PO4, ওকে, ফসফেটটা। তাহলে এখানটা কি হবে, এখানে 3 আছে আগে, এটাকে আমরা কি লিখবো, কি তার মানে কটা আধান লিখবো, না আমরা আধান এখানে লিখবো -3। এখানটা কি লিখবো, এখানে লিখবো 3, ওকে। এইভাবে কিন্তু আমরা এটা করব, ওকে। নেক্সট কন্টিনিউ। তাহলে হাইড্রোক্সিড এটা আছে, তাহলে হাইড্রোক্সিডটা এখানে কি আছে OH, তারপরে মাইনাস আছে, তার মানে মাইনাস মানে আগে কোনো সংখ্যা নেই, আমরা -1 ধরবো, ওকে। আর এখানে শুধু 1 লিখবো। তাহলে পুরো কনসেপ্টটা দেখো কতটা ইজি, মনে হচ্ছিল বাবা এগুলো কি আছে, এখানে মাইনাস, এখানে কি, এসব পড়তে হচ্ছে। এটা খুবই ইজি, এটা কিন্তু সারা জীবন পাবে, খুব একটু মাথায় লাগিয়ে শুধু একটু বুঝে নাও, কিছুই না, মূলক নির্ণয় করাটা ভীষণ ইজি, শুধু মাথায় রাখতে হবে মূলকের নামটা দেবে, তার সংকেত খুব ভালো করে মুখস্থ করে নেবে, সংকেতটা জানলে আধান আর যোজ্যতা নিজে ইজিলি নির্ণয় করতে পারবে, কিন্তু এগুলো একটু ভালো করে মুখস্থ করে নিও, ওকে। নেক্সট পরেরটায় যাব। নেক্সট বলেছে এবার আমরা অন্য পদ্ধতিতেও মূলকগুলোর যোজ্যতা কিভাবে জানা যায় তা দেখব। আমরা জানি যে দুটো মৌল পরস্পর যুক্ত হওয়ার আমরা জানি যে দুটো মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকেই ওই মৌলদের যোজন ক্ষমতা বলা হয়। হ্যাঁ, মৌল যুক্ত হওয়ার যে ক্ষমতা সেটাকে আমরা যোজন বলে থাকি। নিচের সরণিতে একক যোজ্যতা বিশিষ্ট ধাতু সোডিয়াম বা পটাশিয়ামের সঙ্গে বিভিন্ন মূলক যুক্ত হয়েছে এমন কয়েকটি যৌগের সংকেত তাদের মধ্যে উপস্থিত মূলকের সংকেত দেওয়া হলো। সংকেত সোডিয়াম বা পটাশিয়াম পরমাণুর সংখ্যার থেকে মূলকগুলির যোজ্যতা লেখো। খুবই ইজি মূলকের যোজ্যতা, আশা করি এগুলো সবাই তোমরা পারবে, দেখো বুঝেছো অলরেডি। তাহলে আমরা এটা কি দেখতে পাচ্ছি, দেখো সোডিয়াম সালফাইড, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম সায়ানাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, তো এইভাবে দেওয়া আছে, তো আমরা একটু লিখে দেবো, ঠিক আছে। তো যোজ্যতা এবার আমরা নির্ণয় করব। কি আছে দেখো, সালফাইড কি আছে S2 মাইনাস, S2 মাইনাস, দ্যাট মিনস যোজ্যতা কি হবে শুধু 2। নেক্সট বাইকার্বনেটে কি দেওয়া আছে, এখানে অনলি মাইনাস দেওয়া আছে, কিছু আগে নেই, তার মানে যোজ্যতা 1। পরেরটা কি আছে সায়ানাইড, এখানে কি আছে NCN, এখানে শুধু মাইনাস আছে, দ্যাট মিনস 1। তারপরেরটা কি আছে হাইড্রোক্সাইড OH, এখানে মাইনাস আছে 1, তার মানে ফ্লোরাইড কি করে 1 হচ্ছে বুঝতে পারছো, যে কোনোতেই সংখ্যা থাকবে না সেটা 1 হবে। যদি আমাকে আধান লিখতে দিত তো মাইনাস সাইনের ক্ষেত্রে মাইনাস সাইন, প্লাসের ক্ষেত্রে প্লাস সাইন ব্যবহার করতাম, বাট আমাকে যোজ্যতা দিয়েছে, তার মানে আমাকে শুধু ওয়ার্ডটাকে বসাতে হবে, ওকে। নেক্সট কি বলেছে ফ্লোরাইড, তাহলে সোডিয়াম ফ্লোরাইডে কি আছে FS, শুধু মাইনাস আছে, তার মানে আমি 1। ব্রোমাইডে 1, সরি নাইট্রাইটে এটা কি দেওয়া আছে 1, ওকে, মাইনাস, নিচের ওয়ার্ড ধরবে না কিন্তু, মনে থাকে মাইনাসের আগের সংখ্যা ধরবে।
তো এখানে কি আছে, সালফাইড যেটা আছে সোডিয়াম কত দেওয়া আছে, মাইনাসের আগে 2 দেওয়া আছে, তো সালফাইডে আমরা কি করব 2। নেক্সট কি আছে, ডাইক্রোমেটে কি দেওয়া আছে, না দেওয়া আছে -2 অর্থাৎ 2। নেক্সট কি বলেছে, অ্যালুমিনেটের কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে শুধু মাইনাস মানে 1। নেক্সট জিঙ্কে দেওয়া আছে কত, মাইনাসের আগে 2 দেওয়া আছে তার মানে 2। নেক্সট বাইসালফেটে কি দেওয়া আছে, শুধু মাইনাস মানে 1। তাহলে খুবই ইজি, ব্যাপারটা ক্লিয়ার হলো। কাদের কাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে প্রত্যেকে কমেন্টস করো। নেক্সট পেজে আমরা চলে যাব। নেক্সট কি বলেছে দেখো, বলেছে ষষ্ঠ শ্রেণীতে হাইড্রোজেনের যোজ্যতা 1 ধরে সরি হাইড্রোজেনের যুক্ত বিভিন্ন যৌগ থেকে তোমরা জেনেছো যে অক্সিজেনের যোজ্যতা 2 এবং ক্লোরিনের যোজ্যতা 1। ইয়েস, অক্সিজেনের যোজ্যতা 2, আমরা O2 লিখে থাকি, তাই তো? তাহলে যোজ্যতা কত না 2 হচ্ছে। এবার কি বলেছে, ক্লোরিনের যোজ্যতা 1। ঠিক আছে, এবার আমরা ক্লোরিনের সঙ্গে গঠিত বিভিন্ন যৌগ থেকে বিভিন্ন ধাতুর যোজ্যতা নির্ণয় করব। ক্লোরিনের সঙ্গে গঠিত বিভিন্ন যৌগের সঙ্গে বিভিন্ন ধাতুর যোজ্যতা নির্ণয় করব। ঠিক আছে, নিচের সরণিতে বিভিন্ন মৌলের সঙ্গে যুক্ত ক্লোরিন পরমাণুর সংখ্যা হলো ওই মৌলের যোজ্যতা। ইয়েস, দেখো ক্লোরিনের যোজ্যতা 1, সুতরাং যৌগ গঠনকালে কোনো ধাতব পরমাণুর সঙ্গে যুক্ত ক্লোরিন যখন হয় তখন সেই সংখ্যাটি কিন্তু ওই ধাতব মৌলের যোজ্যতা নির্ণয় করা হয়। ঠিক আছে, বোঝা গেল? করলে আরো বুঝতে পারবে। ধরো এখানে কি আছে, NaCl দেওয়া আছে। এখানে কি আছে, যৌগের ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত ধাতু কি আছে, Na আছে, তাই তো? Na রয়েছে, ক্লোরিনের সঙ্গে কি যুক্ত হয়েছে, Na যুক্ত হয়েছে। তাহলে যৌগ ধাতুর পরমাণু পিছু ক্লোরিনের সংখ্যা কত? এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ক্লোরিনের সংখ্যা নিচে কত দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি এটা 1 রয়েছে, কিছুই তো নেই, তার মানে 1 রয়েছে। ধাতুর যোজ্যতা কত, 1, এটাও আমরা 1 দেখতে পাচ্ছি। নেক্সট দেখো পটাশিয়াম ক্লোরাইড দেওয়া আছে কি না, এখানে কে লিখতে হবে, তাই তো? যৌগের ক্লোরিন পরমাণুর সঙ্গে ধাতু, এটা হচ্ছে কে। আচ্ছা, এখানেও কত হবে, 1 1 করে হবে। ওকে, পরেরটা দেখো দেওয়া আছে ক্যালসিয়াম ক্লোরাইড কি আছে, CaCl কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। তার মানে এখানে কি আছে, ক্লোরিনের পরমাণুর সঙ্গে যুক্ত ধাতু হচ্ছে Ca, আর এখানে কি দেওয়া আছে, যৌগ ধাতুর পরমাণুর সংখ্যা কত দেখলাম, 2, তাহলে যার যোজ্যতা কত হবে, এখানে 2 হবে। ওকে, নেক্সট দেখো এর পরেরটা কি রয়েছে, পরেরটা রয়েছে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তার মানে MgCl কত আছে, 2, Mg লিখবো আমরা। এখানে এখানে কত হবে, অবশ্যই 2 দেওয়া আছে, তো এটা আমরা 2 করব, আর এখানেও আমরা 2 করব। ওকে, নেক্সট পরেরটা কত দেওয়া আছে দেখো, ফেরিক অক্সাইড, এটা FeCl3, তাহলে Fe এটা হবে এখানটা ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত ধাতু, এখানটা 3 করা আছে, এখানটা 3 করা আছে। ওকে, ফেরাস অক্সাইড, একটা হচ্ছে ফেরিক অক্সাইড, এই দুটো ডিফারেন্সটা পরে বলছি আমি। তো যাই হোক, বলছে FeCl3, তার মানে এটা 3 হবে, আর এটা কি আছে FeCl2, তার মানে হচ্ছে 2 হবে এখানটা। ওকে, নেক্সট বলছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে AlCl এ কত আছে, 3 আছে, তাহলে Al এখানটা লিখলাম। এখানটা কত লিখবো আমি, অবশ্যই 3 লিখবো। এখানটা কত লিখবো, 3 লিখবো। নেক্সট দেখো জিঙ্ক ক্লোরাইডে কত আছে, Cl2 আছে, তাহলে এখানটা কত লিখবো, 2 লিখবো। আর এখানে কত লিখবো, 2 লিখবো। এখানে কি আছে, জিঙ্ক ক্লোরাইড হয়ে গেল। নেক্সট কিউপ্রাস ক্লোরাইড, দেখো CuCl, এখানে Cu দেওয়া আছে, তাই তো? ক্লোরিন সঙ্গে যুক্ত ধাতু হচ্ছে Cu, আমরা করব যৌগ ক্লোরিনের সঙ্গে। আচ্ছা, এখানে 1 করা আছে কিউপ্রাস, কেন এখানে নেই, দেখো এখানে 1ই ধরবো আমরা, তো 1, আর এখানটা হচ্ছে 1। ঠিক আছে, Cl মানে একটাই রয়েছে, তাই তো? পরমাণুর সংখ্যা কত এখানটা, Cl মানে অবশ্যই একটা, এর সঙ্গে যদি 2 থাকতো তার মানে 2টো হতো, তাহলে 1 1 করলাম। পরেরটা দেখো কিউপ্রিকটা কি আছে, দেখো 2 এখানটা, তার মানে এখানে Cu আমরা লিখবো এই জায়গাটা, এখানে 2, এখানটা 2। সিলভার অক্সাইড দেখো ClAg করেছে, এখানটা আমরা 1 লিখবো, আর এখানটাও আমরা 1 লিখবো। নেক্সট দেখো লেড অক্সাইড PbCl, এটা Pb এখানটা করেছি, এখানটা আমরা কি লিখবো, Cl2 দেওয়া আছে, সো আমরা 2 করব, এটাও আমরা 2 করব। বোঝা গেল? এবার কি বলেছে দেখো, ওপরের সরণি যৌগগুলির সংকেত লক্ষ্য করলে তোমরা দেখবে আয়রন, কপার প্রভৃতি মৌলের একাধিক যোজ্যতা রয়েছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে কি আছে, এদেরকে একাধিক যোজ্যতা দেখতে পাচ্ছি। নেক্সট কি বলেছে, এইসব মৌলগুলির যোজ্যতা পরিবর্তন করে ওই মৌলের বিভিন্ন সংখ্যক পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন যৌগ তৈরি হচ্ছে। ইয়েস, এর যখন বিভিন্ন পরমাণুর সঙ্গে যুক্ত হচ্ছে তখন কি হচ্ছে না, বিভিন্ন
যৌগটা যেটার সঙ্গে যেমন যুক্ত হচ্ছে তার সঙ্গে তেমন Cl যার সঙ্গে যেমন যুক্ত হচ্ছে। যেমন আমরা NaCl যখন করলাম এখানে পরমাণুর সংখ্যা একটা হলো, তাই তো? আবার যখন আমরা এখানটা করছি হচ্ছে AlCl3 তখন হয়ে যাচ্ছে 3, তখন আমরা আলাদা হচ্ছে, তো সেটাই বলা হচ্ছে। একই রকম যোজ্যতার মৌলের পরিবর্তনশীল যোজ্যতা একই রকম যোজ্যতাকে মৌলের পরিবর্তনশীল যোজ্যতা বলে। একই রকম যোজ্যতাকে কি বলে? মৌলের পরিবর্তনশীল যোজ্যতা বলা হয়। বলছে সরণটি ভালো করে দেখলে দেখা যাবে যেসব যৌগের মৌলের যোজ্যতা, আমি পড়ে নি দেন বোঝাচ্ছি, যৌগের মৌলের যোজ্যতা কম সেই যৌগে তাদের নামের শেষে আস যুক্ত হয়, আর যেই যৌগের মৌলের যোজ্যতা সবচেয়ে বেশি তাদের সঙ্গে ইক যুক্ত হয়। যেমন ফেরাস অর ফেরিক যৌগের আয়নের যোজ্যতার সংখ্যা হচ্ছে 2 আর 3। দেখো এটা একটু বোঝাই, একটু খাতাতে একটু দেখাই। দেখো এখানটা আমাকে কি আছে? আস। কি লিখবো আমি এখানটা? ধরো আস, আস। ওকে, এখানটায় কি আছে দেখো? ইক, তাই তো? তাহলে আমি এখানটা লিখছি ধরো ইক। তাহলে আসটা আমাকে কি বলেছে? আস যুক্ত হয়েছে, জাস্ট আ সেকেন্ড, আস যুক্ত হয়েছে আর যে যৌগ ওই মৌলেরই যোজ্যতা সব অপেক্ষাকৃত বেশি। তার মানে কি বলেছে? কোথায় গেল? সরণিটিতে ভালো করে দেখলে দেখা যাবে যেসব যৌগের মৌলের যোজ্যতা কম সেখানে তাদের নামে আস যুক্ত হয়েছে। তাহলে আর কি বলেছে? আর ওই আর যে যৌগে ওই মৌলের যোজ্যতা বেশি সেগুলোতে ইক যুক্ত হয়েছে। তাহলে আসের শেষে আমাদের কি যুক্ত হয়েছে? এটাই কি যুক্ত হয়েছে? না আসে কম, যাদের মৌলের যোজ্যতা কম সেটা হচ্ছে আস। আর ইকে কি বলেছে? না বেশি বলেছে। বলেছে যে যৌগে ওই মৌলের যোজ্যতা অপেক্ষাকৃত বেশি, মানে আসের অপেক্ষাকৃত ইকটা বেশি হবে। তার মানে এটা বেশি। বোঝা গেল? আসটা কম, ইকটা বেশি। যেমন ধরো আমি তোমাদের কি বলেছিলাম? ফেরাস আর ফেরিক। ওকে, ধরো আমি বলতে পারি Fe। Fe এটা কি? এটা হচ্ছে Feটা, যেটা আমরা ফেরাসের কথা বলছি। তাহলে Feটাকে আমরা কি করব? এটা লেখার সময় আমরা Feটা যখন আসে থাকছে আমরা কি লিখি? Fe প্লাস 2, অর্থাৎ Fe প্লাস 2, অর্থাৎ আমরা লিখি কি এখানটা? না ফেরাস, ফেরাস আমরা লিখি ফেরাস। ওকে, আর এখানটা আমরা কি করি? Fe এখানটা কি করব? না Fe প্লাস 3। এটা দেখো আসটা কত হলো? 2। এখানটা আমরা কি বললাম? ফেরাস বললাম। এটাকে বলার সময় আমরা ফেরাস বলি। আর Fe প্লাস এখানটা 3, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? না ফেরিক বলি। কি বলি আমরা? ফেরিক বলি। এটা আমরা বলি ফেরাস, আমরা এটা বলি ফেরিক। ওকে, বোঝা গেল? তাহলে আমি ধরো FeCl2 লিখি, তাহলে আমরা কি বলি? না FeCl2 যখন লিখব তখন আমরা লিখব ফেরাস অক্সাইড। আর যদি FeCl3 আমরা লিখি তখন আমরা কি লিখব? না ফেরিক অক্সাইড। বোঝা গেল? ক্লিয়ার? অক্সাইড বলছি, সরি, ক্লোরাইড, ভুল বললাম আমি, Cl তো ক্লোরাইড। তাহলে আমি যদি এখানটা একটা কথা, যদি আমি FeCl2 লিখি তাহলে আমরা কি লিখব? ফেরাস, কেন Cl2, তো ফেরাস ক্লোরাইড, ক্লোরাইড। আর FeCl যদি 3 লিখব তাহলে আমরা লিখব ফেরিক। ওকে, তখন রিক হয়ে গেল ক্লোরাইড। ঠিক আছে, এটাই আর কিছু না। যখন আমরা আস করব মানে কম, 2 হলে, আর ইক ধরো বেশি, তখন ফেরিক হয়। তো ফেরাস এটা ফেরিক। এর ক্ষেত্রেও তাই, কিউ প্লাসের ক্ষেত্রেও তাই হবে। ওকে, কিউ প্লাসের ক্ষেত্রেও তাই হবে। যখনই দেখো Cl যেটা আছে, ধরো কিউ প্লাসের Cu, এটা কি হচ্ছে? এটা 1 তো, তাই তো? Cu মানে হচ্ছে +1 উপরে। আর কিউ, এটা কিউ প্লাস আমরা লিখবো। আর কিউ প্রিকের ক্ষেত্রে কি লিখবো? দেখো Cl+2, এখানটা +2, তার মানে এটা কি হবে? কিউপ্রিক।
ওকে, বোঝা গেল? আঁশের ব্যাপারটা ক্লিয়ার হলো। এখন এতটুকুই থাক, নেক্সট ভিডিওতে আবার আলোচনা হবে।